আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের অনেক, অনেক শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন, এটা হলুদ কার্ড না। समझदार के लिए इशारा भी काफ़ी। অলরেডি অলরেডি খালেদা জিয়ার জানাজায় মানে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়ে জয়শঙ্কর কিন্তু মেসেজ দিয়ে গেছেন। তিনি শুধু বাংলাদেশের সরকারের প্রতি মেসেজ দেন নাই, জনগণের প্রতি নয়। তিনি কিন্তু বাংলাদেশে অবস্থিত সকল রাষ্ট্রদূত বা হাই কমিশনারদেরকেও মেসেজ দিয়ে গেছেন যে ডক্টর ইউনূসের সাথে তাদের সাথে কোনো প্রীতি নাই। তারা এর আগেই বলেছে বাংলাদেশে নির্বাচিত সরকার ছাড়া কারো সাথে তারা সম্পর্ক করবে না। আপনি দেখেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে দেখা করেছে। এমনকি আমাদের আইন উপদেষ্টার সাথেও কিঞ্চিৎ দেখা হয়েছে। তিনি কিন্তু আ দেশের তথাকথিত প্রধানের সাথে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ করেন নাই। এবং অজুহাতটা কি দিয়েছেন? সুন্দর করে। যদিও আমাদের এই তথাকথিত পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, "এখানে রাজনীতির কিছু নাই।" ইত্যাদি, ইত্যাদি বলে দায় সারা গোছের বক্তব্য দিয়েছে। কিন্তু মিস্টার জয়শঙ্কর পৃথিবীর শ্রেষ্ঠ ডিপ্লোম্যাটদের অন্যতম এবং ভারতের বোধহয় সম্ভবত তিনি খুব বর্তমানে শ্রেষ্ঠ আমার ধারণা। তো এই ব্যক্তি যখন মেসেজ দিয়ে গেলেন ইন্দিরা গা ইয়ার আপনার ইন্দিরা গান্ধীর পরে সবচাইতে আমি মনে করি উনি শক্তিশালী অবস্থানে আছেন রাজনীতিতে জয়শঙ্করকে। তিনি যে মেসেজটা দিয়ে গেলেন ডক্টর ইউনূসকে কেন দেখা করলেন না? বললেন যে, "এটা তো ব্যক্তিগত সফর।" তিনি যে কি রাজনীতি খেলে গেলেন এটা তৌহিদ সাহেব তো রাজনীতি বুঝে না। কিন্তু যারা বোঝে তারা তো বুঝে গেছে। তো আপনি যেটা বললেন দীপচন্দ্র শুধু আজকের ঘটনা না। যেই দিন ময়মনসিংহের ভালুকায় এই দীপচন্দ্র দাসকে পিটিয়ে মেরে জ্বালিয়ে দিল, এই দিনই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের আরো অবনতি ঘটেছে এবং বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে খুবই জঘন্য মেসেজ গিয়েছে। আর সর্বশেষ হলো এই যে ব্যবসায়ীকে ১ম এ চাকু মেরে তারপর পুড়িয়ে দিল। অনেকেই সেটা বলেছে যে তাকে দেখে ফেলেছে, চিনে ফেলেছে বলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। আচ্ছা ভাই, আপনি আমাকে দেখে ফেলেছেন এর জন্য আগুন দিয়ে পুড়ে মারতে হবে কেন? পিটিয়ে মারলেই তো হয়। আগুন দিয়ে পুড়ে মারতে তো আরো সময় লাগে। আর আপনি আগুন দিয়ে পুড়ে মারছেন মানে তাহলে আপনি তো প্রস্তুতি নিয়ে আসছিলেন। আপনি পেট্রোল পেলেন কোথায়? খুনিরা তো পেট্রোল করে না পকেটে। তার মানে তাকে পুড়িয়ে মারার জন্যই এসেছিল। ওগুলো হচ্ছে মানুষকে বুঝানো যাতে দীপুচন্দ্র দাসের মতো আরেকটা কেস না হয়। কিন্তু যা ঘটার তা হয়ে গেছে। যা বোঝার তা বসে গেছে। বলে গেছে, বুঝে গেছে মানুষ। মাঝখানে আরেকজনকে হত্যা করা হয়েছে ঘরের দরজা আটকে। তো এই যে ঘটনাগুলো পরপর ঘটলো, আপনি যেটা বললেন শুধু ভারত না, পৃথিবীর অনেক দেশে এবং একটা ইংরেজি কোন দেশের যেন একটা দেখলাম ইংরেজি মাধ্যমে কথা বলতেছে। সেখানেও এই বাংলাদেশ সম্পর্কে এই নৃশংসতা নিয়ে প্রতিবেদন দিয়েছে তারা। তো এটা তারা আর আপনি শুরুতেই বলেছেন যে এটা পরিকল্পিত কিনা বা এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা। আমি এটা বিচ্ছিন্ন ঘটনা মানতে রাজি না। আপনি কি মনে করেছেন যে ২৫ নম্বর ভাঙ্গা বিচ্ছিন্ন ঘটনা? আপনি কি মনে করেন যে জয় বাংলা স্লোগান দিলে তাকে আপনি থাপড়াবেন, মারবেন, জেলে দিবেন এটা বিচ্ছিন্ন ঘটনা? আপনি কি মনে করেন একটা ছেলে বলল যে আমি মুক্তিযোদ্ধার সন্তান। তাকে আপনি থাপড়ালেন আইনের লোক হয়ে এটা বিচ্ছিন্ন ঘটনা? একটা ছেলে যখন ডিসি অফিসে পুলিশকে পাঠিয়ে রাখে বলে যে সে পুলিশকে জ্বালিয়ে মেরেছে, থানা জ্বালিয়ে দিয়েছে। এটা কি বিচ্ছিন্ন ঘটনা? এটা তো ড্রামা। শুনেন, এটা নির্বাচন না হইলে গ্রেপ্তার করত না। আর এটা তো প্রকাশ্য বলে শুনেন, এই ছেলেকে আমি ঘুষি মারব না, কিকও মারব না। একটা থাপড়া মারলে ৩ দিন বিছানাতে উঠতে পারবে না। সেই ছেলে এত বড় দুঃসাহস। আমার ধারণা ওর বাপের আর ওরে যদি আমি এক চড় মারি ৩ ঘন্টা কানে শুনবে না। সেই ছেলে বলে সে থানা জ্বালিয়ে দিয়েছে জি। এবং শত, শত মানুষের সামনে বলতেছে যে প্রকাশ্যে এবং সে কি প্রাউডলি বলতেছে তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন? প্রাউডলি মানে মানুষ মানে মানে একজন খুনি তাও নৃশংসভাবে হত্যা করেছে আগুন দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অফিস পরিচালনা সেটা গর্ব ভরে বলতেছে। সেই ছেলেটা যার গায়ে চড়ার গোস্ত নাই বলতে হয়। সেই ছেলে এত বড় দুঃসাহস এগুলো কি সাধারণ বিচ্ছিন্ন ঘটনা? না। সারা পৃথিবীর কাছে যে মেসেজ তাকে গ্রেফতার করুক আর না করুক, তাকে গ্রেফতার করলেও ছেড়ে দেবে আমরা জানি। এগুলো ড্রামা বাজে আমরা জানি কি করবে। আমরা কি দেখি নাই বাংলাদেশের ২৪ এর ৫ আগস্টের সন্ত্রাসী অ্যা ঘটনা ঘটার পরে জেল থেকে কি সাজাপ্রাপ্ত আসামি ছেড়ে দেয়নি? জঙ্গিদের ছেড়ে দেয়নি? মৌলবী জঙ্গিদের ছেড়ে মোল্লা ইসলামিস্ট জঙ্গিদের ছেড়ে দিয়েছে। এরকম ছেড়ে দিবে তাকে সময় মতো। আপাতত জামাই আদরে নেওয়ার জন্য নিয়েছে। না নিলে চক্ষু লজ্জা। মনে করেন স্যারের ছেলে প্রকাশ্য বাজারে আমাকে থাপড়া মেরেছে। তখন স্যার তো বলবে, "এই ফরিদের মতো একটা সিনিয়র লোকের ধর হারামজাদারে ধরে বাড়িতে নিয়ে আজকে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা।" আসলে তো কিছু না এগুলো নাটক।
তো আমরা তো এগুলো বুঝি। আমরা তো দুবাই থেকে চাইলে এনে খাই না। আমরা তো ভারতের চাল খাই। তো ভারতের কিছু বুদ্ধি তো ওদের মতো কিছু কূটনীতি তো আমাদের থাকবে। যাই হোক, এরা তো সবাই দুবাইয়ের চাল খায়। বর্তমান বাংলাদেশের লোক এই মৌলবীর তো দুবাইয়ের চাল খাইতো। আমরা তো ভাই দুবাইয়ের চাল খাই নাই। আমরা ভারতের চাউল খেতাম। যাই হোক, এই যে বাংলাদেশ আপনি যেগুলো কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশকে আর মূল্য দিতে হবে। সারা পৃথিবীতে এই মেসেজ চলে গেছে যে বাংলাদেশ এখন জঙ্গিবাদীদের খপ্পরে, ইসলামিস্ট জঙ্গিবাদীদের খপ্পরে, স্বাধীনতা বিরোধীদের খপ্পরে। বাংলাদেশ এখন পাকিস্তানের আইএসআই এর দ্বিতীয় কেন্দ্র হয়ে গেছে। এটা বাংলাদেশের জনগণ সহ সারা পৃথিবী জেনে গেছে। সুতরাং এটা এবং মূল্য দিতে হবে। এই যে সংখ্যালঘুদের যেভাবে পুরে মেরে ফেললো, এগুলোর মূল্য ডক্টর ইউনূসকে দিতে হবে, এগুলোর মূল্য জামাতকে দিতে হবে, এমনকি এগুলোর কৈফিয়ত এবং মূল্য দুটোই দিতে হবে বিএনপিকে। তাই আমি অনেকবার বলেছি, আবারও বলি, বাংলাদেশ যেভাবে বাড়াবাড়ি করেছে, ভারতের মতো আমাদের কপাল ভালো। মনে করেন যে একজন মনে করেন যে যারা সারাদিন ঝগড়া বিবাদ করে, ঝগড়াটে লোকের পাশে আমাদের অধ্যাপক প্রফেসর স্যারের মতো, মোহাম্মদ আলী স্যারের মতো একজন প্রতিবেশী পাইছি। তার জন্য হয়তো আমাদের ঘেঁটি ধরে ঘুরায় না। কিন্তু আমার মতোই যদি আরেকজন দাঁড়ায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। ভারত অত্যন্ত সভ্য এবং প্রতিবেশী সুলভ বলে, ভারত অত্যন্ত নিরীহ প্রতিবেশী বলে, শক্তিমান ভারত কিন্তু শক্তিমান, কিন্তু নিরীহ প্রতিবেশী। তার জন্য কিন্তু আমাদের কপালে শনি এখনো লাগে নাই। নইলে বাংলাদেশ যে আচরণ ভারতের সাথে করতেছে, সরকার থেকে শুরু করে এই যে তৌহিদি জনতা যে আচরণ করতেছে, বাংলাদেশের যদি মনে করেন ভারতের 4 ভাগের 1 ভাগ শক্তি হইতো আর ভারত এটা করতো, এতক্ষণ তো ভারত দখল করে নিত। কিন্তু ভারত সেই কাজটা করতেছে না। ভারতের ভারতের সহনশীলতা, ভারতের ভদ্রতা, ভারতের কূটনীতি, এটাকে বাংলাদেশের কেউ দুর্বলতা মনে করতেছে। তারা যদি তা মনে করে, আমি মনে করি যদি ভারত বেঁকে বসে, তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। ভারত কিন্তু যুদ্ধ করবে না। আবারও আপনাকে বলতেছি, যদি আমার ধারণা, স্যারও আমার সাথে এই ব্যাপারে একমত হবেন, যে বাংলাদেশ যদি বিমান হামলা না করে কলকাতায় বা ভারতের কোন স্থানে, এই পাকিস্তানের আইএসআই এর বুদ্ধিতে, যদি তারা পরামর্শে, বুদ্ধি এবং পৃষ্ঠপোষকতায় যদি ভারতে বিমান হামলা না করে, ভারত কখনোই আমাদের আক্রমণ করবে না। তবে যে কাজটা করবে ভারত, আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিবে, আমাদের জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, আমাদের শুধুমাত্র তারা বলবে যে বাংলাদেশের সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই। যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। যুদ্ধ করতে হবে না। ভারতের অর্থনৈতিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধ শুরু করলে বাংলাদেশ ৩ মাসের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আবার এত বড় হ্যান জামাল ভাইয়ের ভাষায় বলে সুদূর-বুদূর করে শখ মিটে যাবে ভারতের সাথে, সুদূর-বুদূর করার শখ। এই বাংলাদেশে জিহাদিদের, তৌহিদি জনতার, জামাতিদের জাকাত, তখন এই যে জামাতিরা বলে না জাকাত আইনে আমাদের খাওয়াবে, ওই জাকাত খেয়ে বাঁচতে হবে। কিন্তু জাকাত দিয়েও কাজ হবে না। কারণ সৌদি আরব তো আপনারে তেল দিতে পারবে, মানে ডিজেল আর পেট্রোল দিবে আর দিবে হইলো টাকা। তো পেট্রোল তো আপনি খাইতে পারবেন না। টাকা দিয়েও তো ভারত আপনার কাছে বেচবেন না। টাকা দিয়ে আপনি কই থেকে আনবেন? মানে পুরা না খেয়ে মরবে বাংলাদেশের মানুষ। শুধুমাত্র ভারত যদি বেঁকে বসে আমাদের সাথে বাণিজ্য যুদ্ধ এবং কূটনৈতিক যুদ্ধ শুরু করে, ৩ মাসের মধ্যে পাকিস্তানকে তো ভিখারিস্তানে পরিণত করতে তাদের বেশ কয়েক বছর সময় লাগছে। বাংলাদেশকে জাকাতিস্তান বানাইতে ৩ মাস সময় লাগবে না ভারতের। যদি মনে করে ভারত যে কালকে আমাদের সাথে তারা মানে সিরিয়াসলি তারা যদি মনে করে যে আর কোন সম্পর্ক রাখলাম না। ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখলাম না কোন প্রকার, ৩ মাসের মধ্যে বাংলাদেশের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। কেউ ঠেকাইতে পারবে না। এরা 7 সিস্টার ভাঙতে চাইছিল, তো এখন এরাই সিস্টার ব্রাদাররা আলাদা হয়ে যাইতেছে। এবং এইসব হোনাই থা। এটা তো হবেই। তাদের তো কোন রাজনৈতিক দল নাই। তাদের তো কোন আদর্শ নাই। তাদের ছিল এজেন্ডা। অর্থাৎ আমার সাথে স্যারের রাজনৈতিক আদর্শের দ্বন্দ্ব থাকতে পারে, সেটা আলাদা। কিন্তু ২ জনকে আদর্শ থাকতে হবে। এতে তো কোন আদর্শ ছিল না। এরা নিয়ে আসছিল এজেন্ডা। এজেন্ডা কারা আনে? এজেন্ডা আনে ব্রোকারেরা, এজেন্ডা আনে কর্পোরেটরা, এজেন্ডা আনে ব্যবসায়ীরা। রাজনীতিবিদ বা রাজনীতি যারা করবে, যারা দেশের কাজ করবে, কোন সমাজকর্মী, কোন ভলান্টিয়ার এবং কোন রাজনীতিবিদরা কখনো এজেন্ডা নিয়ে আসে না। তারা নিয়ে আসে আদর্শ। সেই আদর্শ বাস্তবায়ন করতে এজেন্ডা নিয়ে আসে যে এটা এইভাবে কায়েম করব। এদের তো কোনো আদর্শ ছিল না। এদের কাজ কি ছিল? ডক্টর ইউনূসকে তার বিদেশি প্রভুরা বাংলাদেশে কামলা হিসেবে পাঠিয়েছে। আর ডক্টর ইউনূস, যিনি একটা শিক্ষিত কামলা, তিনি বাংলাদেশে কিছু সাব কামলা রেখেছেন। এই আমার এনসিপি ভাবির পোলাদের দল, আমার ভাবির কন্যাদের দল, এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, ইনকেলাব, ফিনকেলাব, হাদিক কেলাব মনে করেন আর গাদিক কেলাব মনে করেন। এগুলো সব জামাতেরই সাপের ২ মুখ। জামাতের কেউ বলে জামাতের ২০ মুখ। আমিও তাই